সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তরঙ্গ শব্দ চ্যাপ্টারটা দিয়ে আজকে আমাদের পড়া শুরু হবে। তো তরঙ্গ শব্দ চ্যাপ্টারটার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। তো সরল ছন্দিত স্পন্দন এই কথাটার মানে কি? এই কথাটার মানে নিজেই একটা সংজ্ঞা। দেখো, সরল ছন্দিত স্পন্দন। আচ্ছা, আমরা স্পন্দন গতি সম্পর্কে আগে পড়েছিলাম। স্পন্দন গতি কি ধরনের গতি? যে গতিতে পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে একটি বস্তু তার পর্যায়কালের একটি অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি সময় পূর্ববর্তী গতির বিপরীতে। পর্যায়কালের অর্ধেক সময় সে যাবে একটি নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় যাবে পূর্ববর্তী গতির ঠিক বিপরীত দিকে। তাকে আমরা স্পন্দন গতি বলি। তাহলে সরল ছন্দিত বলার কারণ কি? যদি কোনো বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয় তাহলে সেটাকে সরল ছন্দিত স্পন্দন বলবে। যেমন একটা স্প্রিং, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার আমরা দেখেছি, একটা স্প্রিং এটাকে যদি টেনে আমরা ছেড়ে দিই তাহলে এটা ভাইব্রেশন করবে এদিকে আর এদিকে, মানে সামনে পিছনে যাতায়াত করবে। তাহলে এটা কিন্তু স্পন্দন গতিও, এটা কিন্তু সরলরৈখিক গতিও। এই জন্য দুইটাকে একসাথে এই জন্য বলছে এটাকে সরলছন্দিত স্পন্দন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সরল দোলক। ধরো এটা হচ্ছে সরল দোলক, পেন্ডুলাম। তো পেন্ডুলামকে যদি আমরা দুলিয়ে দিই, তোমরা বলতে পারো স্যার পেন্ডুলামকে দুলিয়ে দিলে এটা তো বক্রপথ হয়ে গেল। হ্যাঁ, তো সরল দোলকের একটা নিয়ম আছে স্যার। নিয়মটা হচ্ছে, তুমি এটাকে যখন দুলাবে তখন এটার কৌণিক বিস্তার, এই যে একটা কৌণিক একটা বিস্তার আছে থিটা, এই মানটা যাতে 4 ডিগ্রির বেশি না হয়। ঠিক আছে, এই মানটা যাতে অবশ্যই যাতে ইট ইজ লেস দেন 4 ডিগ্রি, 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম। ঠিক আছে, সমান দিতে পারি একটা, 4 ডিগ্রি বা 4 ডিগ্রির যদি কম হয় তখনই সেটাকে সরল ছন্দিত স্পন্দন বলা যাবে। এমনিতে না, আমরা যখন একটা দোলনা দুলাই, তখন দোলনা কিন্তু অনেক বেশি কৌণিক বিস্তার নিয়ে, ঠিক আছে, দুলতে থাকে। কৌণিক বিস্তার মানে হচ্ছে এই যে সে কোণ বরাবর সে কতটুকু গেল সেই পরিমাণটাকে কৌণিক বিস্তার বলতেছে। তাহলে কোন একটা সরল দোলক যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রির থেকে কম হয় তাহলে সেই সরল দোলকের গতিটাকে আমরা সরলছন্দিত স্পন্দন বলতে পারবো, না হলে তার গতিকে সরলছন্দিত স্পন্দন বলা যাবে না। তাহলে আমরা দুইটা উদাহরণ পেলাম, একটা হচ্ছে স্প্রিং এর গতি, একটা হচ্ছে আমাদের এই যে সরল দোলকের গতি, এটাকে আমরা সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারি। তাহলে এই সরলছন্দিত স্পন্দন সম্পর্কে জানলাম আমরা। তো সরলছন্দিত স্পন্দনে কিছু সূত্র মেনে চলে। তো সরলছন্দিত স্পন্দনে যে বলটা কাজ করে এফ, এখানে একটা ফোর্স কাজ করে। তো এই যে ফোর্সটা কাজ করতেছে এটার যে সরণ, এই যে সরণটা হচ্ছে এক্স। তো সরলছন্দিত স্পন্দনের সূত্র বলে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস এক্স, অ্যাকচুয়ালি মাইনাস এক্স। কথাটাকে একটু লিখে রাখতে পারি। এই কথাটা কিন্তু আরেকটা জায়গা থেকে আসে, এটা মেনলি আসে এই কথাটা থেকে, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখানে বলা হয়ে থাকে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কিন্তু কি বিপরীতমুখী, এটা কিন্তু সরলছন্দিত গতির একটা খুবই বেসিক একটা পয়েন্ট। ত্বরণ সরণের বিপরীতমুখী, সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এটা সরলছন্দিত স্পন্দনের খুবই কোর লেভেলের একটা বেসিক একটা পয়েন্ট, এটা আমাদের সবার জানা দরকার। তো সেটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কথাটা কিভাবে আসছে? তুমি স্প্রিংকে যত টানবে এর যত সরণ হবে, এর যত কি হবে সরণ হবে, তার মধ্যে তত বেশি বল সঞ্চালিত হবে। তার কারণ স্প্রিং আমরা যত বেশি টানি সেটাকে ছেড়ে দিলে সেটা তত জোরে মুভ করে। হ্যাঁ, তুমি যত টানবে তার মধ্যে তত বেশি ত্বরণ উৎপন্ন হবে, সে তত বেশি তার মধ্যে বল অনুভব করবে, সে তত বেশি ত্বরণ লাভ করবে। ঠিক আছে, সেখান থেকে এই কথাটা আসছে যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কিন্তু বিপরীতমুখী কেন? ত্বরণটা আমি যখন এটাকে এটাকে টানি, আমি একটা বলে টানছি, তখন সে কিন্তু নিজের দিকে তার একটা প্রত্যাবর্তী বল কাজ করে। প্রত্যাবর্তী মানে সে আগের অবস্থায় ফিরে যেতে চায়, যে কোনো স্প্রিং যে কোনো বস্তু। তো প্রত্যাবর্তী যে বলটা কাজ করে সেই বলটা, ঠিক আছে, সেই বলটা হচ্ছে মুখ্য বল। এটা ধরো আমি বাহ্যিক যে বল প্রয়োগ করলাম F1,
এখানে যে বলটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রত্যাবর্তী বল। এই প্রত্যাবর্তী বলের জন্য এই ত্বরণটা পাওয়া যায়, এই প্রত্যাবর্তী বলের জন্য এই ত্বরণটা পাওয়া যায়। সেখান থেকে কথাটা আসছে ত্বরণ সরণের সমানুপাতিক। কিন্তু বিপরীতমুখী কেন? বিপরীতমুখী হওয়ার কারণ হচ্ছে, দেখো আমি সরণ হচ্ছে এই দিকে, কিন্তু ত্বরণ উৎপন্ন হচ্ছে এদিকে, বস্তু ফিরে যেতে চাচ্ছে এদিকে, স্প্রিং চলে যেতে চাচ্ছে এদিকে, এজন্য বলা হয় ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আমি আবার বলছি, আমি সরণ ঘটাচ্ছি এদিকে, কিন্তু বস্তু ত্বরণ অনুভব করতেছে বা বল অনুভব করতেছে এদিকে, সেজন্যই এই মাইনাস চিহ্নটা দেওয়া হয়। এবং এই মাইনাস চিহ্নটা তুলে দিছে এখান থেকে পরবর্তী লাইনে, কারণ এখানে মধ্যে একটা সমানুপাতিক ধ্রুবক দিছে। আমরা জানি সমানুপাতিক ধ্রুবক দিলে সমানুপাতিক চিহ্ন চলে যায়, তার সমানুপাতিক চিহ্নটা দিলাম তুলে, সেখান থেকে কে বলে একটা ধ্রুবক চলে আসলো। তো এই কেই বলা হয় এখানের মধ্যে, যে আমরা যেটা বলে থাকি যে সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কে হচ্ছে একটা ধ্রুবক, কে আমরা বল ধ্রুবক বলতে পারি। তাহলে কে যদি আমরা বল ধ্রুবক বলি, তাহলে এই যে বল ধ্রুবকটা আমাদের স্প্রিং ধ্রুবক হিসেবে কাজ করতেছে, এটা আমরা আরেক জায়গায় এটা ব্যবহার করেছি, কাজ ক্ষমতা শক্তিকে স্প্রিং এর সঞ্চালনে কৃত কাজ, মনে আছে এই কে, এখান থেকেও কেটা আসছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো হচ্ছে সরলছন্দিত স্পন্দন নিয়ে আপাতত যতটুক জানা দরকার। একটু এখানে আমাদের কিছু সূত্র সম্পর্কে একটু জানতে হবে, যেমন সরল দোলকের যে সূত্রাবলী সেটা আগে আর একটু দেখি। তো এখানে সূত্রটাকে তারা হুকের সূত্রের সাথে একটু রিলেট করতে চাইছে। আচ্ছা, এই যে এখানে একটা লাইন লিখেছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা কিন্তু সরলছন্দিত স্পন্দন বইয়ের মানে চ্যাপ্টারের যে জায়গায় লেখা আছে, মানে সেই জায়গাটা কিন্তু এই কথাটা লিখে রাখবে, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এটা কিন্তু আসবে লাইনটা, কোনো সময় ব্যাখ্যা চাইতে পারে। তাহলে এখন আমাদেরকে বলা হয়ে থাকে যদি, যে এই যে আমরা জিনিসটা পড়লাম, এখানে এখানে হুকের সূত্রের প্রভাবটা কি। হুকের একটা সূত্র আছে, হুকের সূত্রটা হচ্ছে এরকম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়ে থাকে, মানে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। তো পীড়ন কি? পীড়ন হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। হ্যাঁ, একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল। পীড়নকে বলা হয় F/A। কোন একটা বস্তুকে আমি যখন বল প্রয়োগ করে তার আকার পরিবর্তন করতে চাই, তখন পীড়নটা উৎপন্ন হয়। আর বিকৃতি মানে হচ্ছে তার কি পরিমাণ বিকৃতি, মানে কি পরিমাণ তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, তার একটা নির্দেশক। তো এটার সাথে বল ধ্রুবকের একটা খুব নিগুড় সম্পর্ক আছে বলে এখানে হুকের সূত্র কথাটা আনছে। তো পীড়ন কথাটা সম্পর্কে অধ্যায় 5 হয়তো আলোচনা করা হবে। তো অধ্যায় 5 ভিডিওগুলো যখন আপলোড করা হবে বা অধ্যায় 5 যখন পড়বে, তখন পীড়ন বা বিকৃতি সম্পর্কে হয়তো আর একটু জানতে পারবে। এখন আমরা আগে দেখব সরল দোলকের কি সূত্র আছে। তো সরল দোলকের অ্যাকচুয়ালি 4টা সূত্র আছে। দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, দৈর্ঘ্যের সূত্র আছে, ত্বরণের সূত্র আছে, ভরের একটা সূত্র আছে, আর এর সবার প্রথমে আরেকটা সূত্র আছে। এটা হচ্ছে, অনেকে এটাকে দোলনকালের সময় সূত্র বলে, দোলনকালের সূত্র বা সমান সমান দোলনের সূত্র। তো সূত্রগুলো আমি একবার মুখে বলে যাচ্ছি, এগুলো এখন হয়তো অতটা বেশি প্রয়োজন হবে না, শুধু একবার একটু দেখে যাও। এটাকে অনেকে অনেক নামে বলে দোলনকালের সূত্রটাকে, তো আমি এটাকে দোলনকালের সূত্র বলছি। তো দোলনকালের সূত্র এই জন্যই বলা হয় এটাকে, যে যদি কোনো একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। হোয়াট ইজ কার্যকরী দৈর্ঘ্য? দেখো স্যার, এই সরল দোলকে আমরা যেটাকে ঝুলাই দিই সেটাকে বলে বব, সেটার নাম হচ্ছে বব। হ্যাঁ, তো ববের কেন্দ্রে আমরা দড়িটাকে বেঁধে দিই বলে আমরা কল্পনা করি। তো এই হুকে যে বিন্দু থেকে ঝুলাই দিয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু, খুব মনোযোগ দিয়ে শুনো, যদি একবারে না বুঝো বারবার টেনে টেনে শুনবা। এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, ববের কেন্দ্র। কার কেন্দ্র? ববের কেন্দ্র। তো ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাকে বলা হয় কি? কার্যকরী দৈর্ঘ্য। আমি আবার বলছি, ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য। এখানে একটু লক্ষ্য করো, এটা এই ছোট অংশটা, এই যে ছোট অংশটা, এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে ছোট অংশটা, এটা হচ্ছে ববের ব্যাসার্ধ। ঠিক আছে, তো কার্যকরী দৈর্ঘ্যে কিন্তু ববের ব্যাসার্ধও আছে, আবার এই যে সুতার সাহায্যে ঝুলাইছি, এই সুতার দৈর্ঘ্যও আছে। সুতার দৈর্ঘ্যকে বলা হয় স্মল এল। তাহলে দেখো, এই এল আর আর এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে আমরা পুরো কার্যকরী দৈর্ঘ্যটা পেয়ে যাই। অর্থাৎ সুতার দৈর্ঘ্য লাগবে, আর স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজের সাহায্যে ববের ব্যাসার্ধটা মাপতে হবে। ঠিক আছে, এই দুটোকে যোগ করে দিলে তাহলে আমরা
কার্যকরী দৈর্ঘ্য পেয়ে যাব। তো কোনো একটি নির্দিষ্ট স্থানে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ সবসময় একই থাকে। তাহলে দোলনকালের সূত্রে বলতেছে কোনো একটি নির্দিষ্ট স্থানে, মানে কি, যদি অভিকর্ষজ ত্বরণ স্থির থাকে কোনো একটি নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের, কোনো একটা নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে যে আমি যে দৈর্ঘ্যটা নিয়ে এক্সপেরিমেন্টটা শুরু করব, পুরো এক্সপেরিমেন্টটা যদি সেভাবে চালাতে থাকি, কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের কোনো একটি সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। ঠিক আছে, প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। দোলন মানে কি, সে এই যে সে দুলছে, ঠিক আছে, এই যে সে, তাকে তুমি ববটাকে হালকা করে মানে কি, কৌণিক বিস্তার যাতে 4 ডিগ্রির বেশি না হয়। অনেকে দেখবা সরল দোলক এক্সপেরিমেন্ট করতেছে, এটাকে এরকম করে একদম তুলে দিছে, এটাকে এভাবে দোলানো যাবে না, এটাকে জাস্ট হালকা করে একটু নেড়ে দিতে হবে, অল্প করে এটা দুলবে, কৌণিক বিস্তার যাতে 4 ডিগ্রির বেশি না হয়। ঠিক আছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে যদি কার্যকরী দৈর্ঘ্যটা তুমি ফিক্সড রাখো, তাহলে সরল দোলকের প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় লাগবে। অর্থাৎ দোলনটা কাউন্ট করা হয় কিভাবে, দোলনকাল কাকে বলে, এইখান থেকে এইখানে আসলো অর্ধ দোলন, এটা হচ্ছে একটা অর্ধ দোলন, এক, আবার এখানে ফিরে গেল, এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। পর্যাবৃত্ত গতি যখন পড়েছো তখন এই জিনিসটা হয়তো পড়ার কথা। সে এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, আবার সে আগের জায়গায় ফিরে গেল, এটাকে বলা হয় একটি পূর্ণ দোলন। আর জাস্ট একবার আসাটাকে বলা হয় অর্ধ দোলন, যাওয়াটাকেও বলা হয় অর্ধ দোলন। তো অর্ধ আর অর্ধ যোগ করলে পূর্ণ হয় না, সেরকম আর কি। তো একটা পূর্ণ দোলন সম্পন্ন করছে। তো সরল দোলক যদি তুমি ভালো কার্যকরী দৈর্ঘ্যটা ঠিক রাখতে পারো আর তো অভিকর্ষ ত্বরণ যদি ঠিক রাখতে পারো, তাহলে প্রত্যেকটা দোলনের জন্য, মানে প্রত্যেকটা যাওয়া আসা, প্রত্যেকটা যাওয়া আসা, ঠিক আছে, টোটালটাই সমান সময় লাগবে, প্রত্যেকটাই কি লাগবে, সমান সময় লাগবে। তো এটা হচ্ছে দোলনকালের সূত্র। তা আমাদের এইটা আর ভরের সূত্র, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমি সংক্ষেপে বলি, তোমাদের অত ডিটেলসে জানার প্রয়োজন নাই। শুধু মনে রাখবা যে এই যে সরল দোলকের যে দোলনকালটা, সরল দোলক যাচ্ছে আসতেছে যে দোলনকালটা, এটা কিন্তু ববের সাইজ, ববের ভর, ববের উপাদান, এগুলোর উপর নির্ভর করে না। তুমি যদি একটা শোলার বব, শোলা ছিল, শোলা মানে হচ্ছে আমরা যদি বলি ককশিট, ঠিক আছে, সেই সাদা সাদা ককশিট, তো এই শোলার মাধ্যমে যদি তুমি শোলার দিয়ে সুতাকে বেঁধে যদি তুমি দুলাই দাও, এবং তামার তৈরি একটা বব যদি দুলাই দাও, অথবা লোহার তৈরি একটা বব যদি দুলাই দাও, সেটা যদি গোল হতে পারে, সেটা চারকোনা হতে পারে, ঠিক আছে, সেটা বহুভুজ আকৃতির হতে পারে, যে সাইজেরই হোক না কেন, সেটা প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় লাগবে। এবং এই দোলনকালটা ববের ভর, আয়তন, উপাদান এগুলোর উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছেন। এটা জিনিসটা আরও সামনে যখন যাবে আরও এক্সপেরিমেন্টটা ভালো করে বুঝতে পারবে। শুধু এখন মাথার মধ্যে এটা একটু ঢুকে রাখো যে ববের প্রতিটা দোলনের জন্য, মানে ববের উপরে মোটামুটি দোলনকাল নির্ভর করে না, এই জিনিসটা মাথায় রাখো। আর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, দোলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। কোনো একটি নির্দিষ্ট স্থানে সরল দোলকের এই যে দোলনকাল আছে, সেটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এই কথাটার আরেকটা মিনিং আছে, এটা একটু মাথায়, এটাই আমাদের লাগবে। T1/T2 সমান হচ্ছে √L1/√L2। এই দুটোকে একসাথেও আমরা রূপ দিতে পারি, ঠিক আছে, একই সাথে রূপ দিতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, দেখি আমি এভাবেও লিখতে পারি। হ্যাঁ, এই কথাটার আরেকটা মাহাত্ম্য হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আরেকটা সূত্র আছে ত্বরণের সূত্র, সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট কোনো একটি স্থানে যদি কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে, মানে দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে ওই স্থানে যে অভিকর্ষ ত্বরণ যে আছে না, সরল দোলকের দোলনকাল, এই অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথাটা আমি বলছি, বলতে বলতে তোমরা একটু লিখে ফেলো, দরকার ভিডিওটা পজ করে লিখো। কোনো একটি নির্দিষ্ট স্থানে সরল দোলকের, কোনো একটি নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এটা লেখার পরে এটাও লিখতে পারো, অর্থাৎ দিয়ে লিখতে পারো T1/√L1 সমান T2/√L2 সমান T3/√L3 and so on, মানে এরকম যতগুলো দিবা, কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করলে সেই অনুযায়ী দোলনকালও চেঞ্জ হয়ে যাবে। তো এটা থেকে আমরা পরবর্তীতে লিখছিলাম, যদি T3/L3 কথাটা যদি বাদ দিই, এটা যদি না রাখি আমরা, তাহলে এখান থেকে কি লেখা যায়, T1/T2 সমান হচ্ছে √L1
L1/√L2 এটা লেখা যায়। আর ত্বরণ সূত্রটা আবার বলছি, যদি কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে তাহলে সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কথাটার মানে আমি আবার লিখে দিচ্ছি, T1/√G1 = T2/√G2 = T3/√G3 and so on। এগুলো তোমাদের এখন লাগবে না, শুধু এই আউটপুটটা একটু মনে রাখো স্যার কষ্ট করে, আর এই আউটপুটটা মনে রাখো। এখন যেটা লিখছি T1/T2 = √G2/G1। এখন তোমরা বলতে পারো স্যার উল্টা হলো কেন, এখানে তো L1/L2 লিখছিলেন। ওটা স্যার সমানুপাতিক ছিল বলে L1/L2 হয়েছে, T1/T2 সাথে মিল রেখে, আর √, তো আছেই। আর এটাই যেহেতু ব্যস্তানুপাতিক সেজন্য ওটা G2/G1 হয়েছে, মানে উল্টা হয়েছে আর কি। তোমাকে শুধু এই আউটপুট আর এই আউটপুটটা একটু মনে রাখতে হবে, আর এই দুইটা সূত্রকে একসাথে একটু মনে রাখতে হবে। তো এই গেল সরল দোলক সম্পর্কে কথাবার্তা। এগুলো তোমরা মূলত ইন্টারে গিয়ে একটু ভালো করে শিখবা। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে যদি পড়ানোর সুযোগ হয় সেক্ষেত্রে আমি অবশ্যই এটা দেখাই দিব তখন। আচ্ছা, তাহলে এটা গেল কথাটা যাওয়ার পরে, ঠিক আছে। এবার আমি দুটো সূত্রকে একীভূত করব। আশা করি স্ক্রিনশট তুলে রেখেছো তোমরা। একীভূত করব, এই দুটো সূত্রকে একসাথে নিয়ে আসি। তো এলটা উপরের তালার মানুষ, এটা √Gটা নিচের তালার মানুষ, √L উপরের তালার মানুষ, √G নিচের তালার মানুষ, একসাথে যদি নিয়ে আসি কি হয়, √L/√G একসাথে নিয়ে আসলে। তো এটাকে আমরা এটাও করতে পারি, √L/G। তো সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই কি আসবে, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তো সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় কে। তবে এই কে ওই কে না, এই কে হচ্ছে যে সরল দোলকের ক্ষেত্রে, ওটা আবার বল ধ্রুবক ধরিও না, ঠিক আছে। তো বিজ্ঞানীরা হিসাব করে পাইছেন এই কে এর মান হচ্ছে 2π। এই কে এর মান হিসাব করে পাইছেন 2π। কোন একটা নির্দিষ্ট স্থানে কার্যকরী দৈর্ঘ্য জানা, দোলনকাল জানা, জি এর মান জানা, এগুলো বসাই কে এর মানটা বের করতে গিয়ে দেখছে এটার মান হচ্ছে 2π। বারবার বলছি এই কে কিন্তু বল ধ্রুবক না, বল ধ্রুবক কে আলাদা জিনিস। তাহলে এই হলো সরল দোলকের একটা খুবই প্রয়োজনীয় একটা সূত্র, মনে রাখো। দোলনকাল সমান 2π × √L/G। দোলনকাল সমান 2π × √L/G। এখানে এল কি লিখে রাখো, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, টি কি, টি হচ্ছে দোলনকাল, 2 কি 2 পাই কি পাই, পাই হচ্ছে পাই, 2 হচ্ছে 2। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সরল দোলকের জন্য প্রয়োজনীয় একটা সূত্র, ঠিক আছে। এটা আমরা একটু কষ্ট করে, তোমাদের বইয়ে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, মানে যা সূত্রটা ডাইরেক্ট বসাই দিয়েছে কিন্তু এক্সপ্লেনেশন দেয় না। আমি চেষ্টা করছি একটা আমার মতো করে একটা এক্সপ্লেনেশন দেওয়ার, সহজ করে যতটুকু তোমরা বুঝতে পারো। এটা আগে এসএসসির সিলেবাসে ছিল এই সূত্রটা, কেন যে শুধু শুধু কোথায় নিয়ে গেল, দরকার ছিল না, এটা ইন্টারে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখনই শিখতে পারতাম আমরা। আচ্ছা ঠিক আছে, T = 2π √L/G, এই সূত্রটা খুব মনে রাখতে হবে। এখন এটা তো হলো সরল দোলকের জন্য, হ্যাঁ এটা তো হলো সরল দোলকের জন্য সূত্র, এটা তো হলো সরল দোলকের জন্য সূত্র। তাহলে স্প্রিং এর গতিও তো সরলছন্দিত স্পন্দন, এটার জন্য কি কোনো সূত্র নাই? এই যে এটার এক্স, এটার ভর এম, এটার বল ধ্রুবককে কে বলে, এটার জন্য কোনো সূত্র নাই? এটার কি কোনো দোলনকাল নাই? অবশ্যই এটার দোলনকাল আছে। এটা গেল আসলো একটা টাইম লাগতেছে না, এটার জন্য অবশ্যই দোলনকাল আছে। সেটার জন্য এই সূত্রের পরিবর্তিত রূপ হবে T = 2π √K/m। অবাক হয়ে যাচ্ছ, কোথায় L/G কোথায় K/m? স্যার এখানে জি এর কোনো ফ্যাক্ট আমরা আনতেছি না, কারণ আমরা এখানে এই বস্তুটার ওজন নিয়ে বিবেচনা করতেছি না, এখানে কোনো ঘর্ষণ বল নাই ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। ধরে নিয়ে সূত্রটার এই অবস্থা, কারণ এই স্প্রিংয়ের আসা যাওয়াটা নির্ভর করে বল ধ্রুবকের উপরে। যে স্প্রিং দেখবা, তোমাকে যদি আমি একটা লোহার তৈরি একটা স্প্রিং দিই, সেটা টানলে সেটার রিয়াকশনটা একরকম হবে, তামার তৈরি দিলে এক ধরনের হবে, হ্যাঁ নিকেলের তৈরি হলে এক ধরনের হবে, এটা উপাদানের উপর নির্ভর করে। তো বল ধ্রুবক উপাদান ভেদে ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটা মূলত নির্ভর করে বল ধ্রুবকের উপরে, আর এটা কিন্তু ভরের উপরে নির্ভর করে। এখানে কিন্তু ভরের কোনো নির্ভরশীলতা ছিল না, কিন্তু এখানে ভরের নির্ভরশীলতা আছে। তো এই দুটো জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই দুটো সূত্র বেশি কঠিন না স্যার, 3 থেকে 4 বার একটু দুটো সূত্র লেখার চেষ্টা করো, কোনটা কি জানার চেষ্টা করো। এল কি কার্যকরী দৈর্ঘ্য, জি কি অভিকর্ষজ ত্বরণ, টি কি দোলনকাল, কে কি বল ধ্রুবক, এম কি এই ছোট্ট বলটা, ছোট্ট বস্তুটার ভর। এভাবে মনে রাখো, দেখবে একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। 2-3 বার লিখো,
কালকে তুমি এটা নিয়ে ম্যাথ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এই গেল আমাদের এই দুটো সূত্র সম্পর্কে আমি নিজের ভাষায় আমি নিজের মতো করে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বললাম। এখন আমাদের আরেকটা টপিক অনেক সময় প্রশ্নে চলে আসে, বোর্ড প্রশ্নে আমি 2-1টা জায়গায় দেখছি, সেটা হচ্ছে সেকেন্ড দোলক কাকে বলে। সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। সেকেন্ড দোলক লিখো। স্যার সরল দোলককে আমি যদি এখান থেকে টেনে ছেড়ে দিই, এখান থেকে ছেড়ে দিলাম, সে একবার যাবে, তার মানে একটা অর্ধ দোলন হইল, আবার সে ফিরে আসবে। একবার গেল, একবার ফিরে এলো, একবার গেল, একবার ফিরে এলো। যাওয়াটা হচ্ছে অর্ধেক পথ যাওয়া, আসাটা আর অর্ধেক পথ, যোগ করলে একটা পূর্ণ দোলন হয় আর কি। তো লিখো যে সরল দোলকের একটি পূর্ণ দোলন দিতে, লিখো যে সরল দোলকের একটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে। যে সরল দোলকের একটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে। এটা আবার টেনে শুনে নিয়ে দরকার হলে পরবর্তীতে। তুমি বলতে পারো স্যার এটা 2 সেকেন্ড দোলক বলা দরকার ছিল, শুধু সেকেন্ড দোলক বলতেছে কেন? 2 সেকেন্ড লাগে যেহেতু 2 সেকেন্ড দোলক বলতে পারো না। ব্যাপারটা আসলে ওইটা না। দেখো স্যার যেতে যা লাগে আসতেও তাই লাগে। তো যেতে আসতে যদি টোটাল 2 সেকেন্ড লাগে তাহলে যেতে লাগতেছে 1 সেকেন্ড, আসতেও লাগতেছে 1 সেকেন্ড, যোগ করে তো 2 সেকেন্ড হয়, তাই না? তো যেহেতু অর্ধ দোলন, প্রতি অর্ধ দোলনে যেহেতু সে 1 সেকেন্ড করে সময় নেই, অনেকে প্রতি অর্ধ দোলনকে বলে একটা টিক। মানে পেন্ডুলাম আছে, গ্র্যান্ডফাদার ক্লক কারো বাসায় যদি থাকে, বাট পেন্ডুলাম দেখবে একটা টিক, একটা টিক, একটা টিক, একটা টিক, একটা টিক, একটা টিক, এভাবে একটা টিক দেয় পেন্ডুলামটা। 1 2 1 2 1 2 এভাবে টিক দিতে থাকে। তাহলে যাওয়ার জন্য 1 সেকেন্ড, আসার জন্য 1 সেকেন্ড। তো সেজন্য এটাকে সেখান থেকে কথাটাকে সেকেন্ড দোলক নাম দিছে। হ্যাঁ, যেহেতু যেতে 1 সেকেন্ড সময় লাগে, আসতেও 1 সেকেন্ড সময় লাগে, তো এটার নাম দিল তাহলে সেকেন্ড দোলক। তো এখন আমাদের তরঙ্গ শব্দ চ্যাপ্টারের মূল থিমে ঢুকতেছি আমরা। এখন আসতেছি আমরা এটাকে বল তরঙ্গ কাকে বলে। তরঙ্গ কি জিনিস, লেটস সি। লিখো, সংজ্ঞাটা লিখো। তরঙ্গ হলো এক ধরনের বিশেষ আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে, তরঙ্গ হলো এক ধরনের বিশেষ আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শক্তি সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কোনো কণার স্থানান্তরিত হয় না। ভিডিওটা পজ করে বা রিপিট করে সংজ্ঞাটা আবার লিখবে, কারণ এটা আমার সামনে লাগবে তোমাদের। তরঙ্গ হলো এমন এক ধরনের আন্দোলন যার মাধ্যমে মাধ্যমের এক প্রান্ত থেকে, এখানে মাধ্যম বলতে মিডিয়াম বুঝাচ্ছি, মানে আমি এখানে টোকা দিচ্ছি, শব্দটা তোমরা শুনতে পাচ্ছ কিভাবে যাচ্ছে, কারণ এটা মানে এখান থেকে উৎপন্ন শব্দটা এখানে স্পিকার পর্যন্ত যাচ্ছে, সে তার মাধ্যমে তোমাদের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? বা আমার গলার ভয়েস এটা কাঁপছে, কাঁপার কারণে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে এক ধরনের আন্দোলন যেটা মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়, কিন্তু মাধ্যমের কোনো কণার কোনো ধরনের কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, মানে স্থানচ্যুত হয় না। মাধ্যমের কোনো কণার স্থানচ্যুত না হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে শক্তি সঞ্চালিত করে, তাকেই বলা হচ্ছে তরঙ্গ। ঠিক আছে কিনা কথাটা? তাহলে মাধ্যমের কণার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তরঙ্গ শক্তি সঞ্চারিত করতেছে। মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে মাধ্যমের কণাকে না সরিয়েই সে শক্তিটা সঞ্চারিত করে দেয়, এটাই হচ্ছে তরঙ্গের একটা কথা। এই লাইনটা থেকে তরঙ্গের 2টা বৈশিষ্ট্য লেখা যায়, যেগুলো তোমাদের বইয়ে লেখা আছে। যে এক, তরঙ্গ হচ্ছে এমন একটা আন্দোলন যেটা মাধ্যমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শক্তি সঞ্চারিত করে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। 2, তরঙ্গ মাধ্যমের কোনো কণার স্থানচ্যুত করে না। 2টা কথা। আচ্ছা, দুটো কথার একটা ব্যাখ্যা দিই। শক্তি, আন্দোলন, আন্দোলন মানে হচ্ছে নড়াচড়া, ঠিক আছে? আন্দোলন মানে, এখন তুমি হয়তো বলতে পারো আন্দোলনের ইংরেজি কিন্তু মুভমেন্ট, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো মুভমেন্ট কথাটা থেকে একটু ধারণা করে নাও আন্দোলন কি জিনিস। আমি যখন একটা পুকুরে একটা ঢিল মারি, মাধ্যমের কণাগুলো আন্দোলিত হয়, নড়াচড়া শুরু করে, ঠিক আছে? কিন্তু তার নড়াচড়াগুলো হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে? বিজয় দিবসে প্যারেড দেখেছো কেউ? প্যারেড বা কেউ করেছো মনে হয় এখানের মধ্যে? আমাদের স্কুলগুলো থেকে অনেক সময় মেয়েদেরকে নিয়ে গিয়ে যায় ওখানে, মানে মেয়েরা বা ছেলেরা সবাই গিয়ে প্যারেড করে। বিশেষ করে শাপলা ফুল দেখবা, শাপলা ফুলের নিচে
দেখবা ওখানে যে শাপলা ফুল থাকে, ঠিক আছে, আমি একটু সুন্দর আঁকতে পারি, তোমরা যদি রাগ করিও না আবার, ঠিক আছে, এটা শাপলা ফুলই আঁকছি, যাই হোক। তো এর নিচে আবার যে আছে, ছেলে মেয়ে কতগুলো দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে দেখবা তারা একটা ওয়েব ক্রিয়েট করে শাপলাগুলোর নিচে। তো ওয়েবটা কিভাবে ক্রিয়েট করে দেখবা, ছেলে মেয়েগুলো পরস্পর এভাবে হাত ধরে আছে পরস্পরের সাথে পরস্পর, তারা কেউ নিজের জায়গা থেকে নড়বে না, জাস্ট উঠবে আর বসবে, উঠবে আর বসবে, ঠিক আছে, জাস্ট একটা একটা সিঙ্ক্রোনাইজড ভাবে তারা উঠবে বসবে উঠবে বসবে, এবং তাদের উঠা বসার কারণে সেখানের মধ্যে একটা ঢেউ সৃষ্টি হবে। তাহলে দেখো তারা কেউ কি নিজের জায়গা থেকে নড়ছে? নড়ে নাই, কিন্তু ঢেউটা তাদের প্রথম জন থেকে শেষ জন পর্যন্ত প্রবাহিত হয়ে গেল, ঠিক আছে। আমি পানিতে যখন একটা পাথর নিক্ষেপ করি, সেই পাথরের কণা যখন পানিতে গিয়ে আঘাত করে, তখন পানির অণুগুলো যদি নিজের জায়গা থেকে মুভ করতো, নিজের জায়গা থেকে তারা কিন্তু মুভ করে না। তাহলে এরকম বেশ কয়েকটা ইট মারলে কিন্তু পুকুরের ওই পারে কারো বাড়িঘর থাকলে তার বাড়িঘর ডুবে যেত গিয়ে, মাধ্যমের কণাগুলো মুভ করে যদি তার বাড়িতে উঠে যেত, তাই না? এরকম তো কিছু হয় না। তাহলে তরঙ্গ কি করে? জাস্ট শক্তিটা ট্রান্সফার করে, মাধ্যমের কণার কোনো স্থান পরিবর্তন করে না, মাধ্যমের কণা জাস্ট ওখানে স্পন্দিত হয়, এটাকে বলে স্পন্দন গতি। এটাও কিন্তু স্পন্দন গতি, উঠছে উঠছে বসছে উঠছে বসছে, এরকম ওঠা বসা 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 ওঠা বসা, ফ্লোটা চলে গেল, ফ্লোটা চলে গেল, ঠিক আছে। তাহলে সে মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শব্দ সঞ্চালিত করে। তো বইয়ে অনেক কঠিন কঠিনভাবে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা মোটেও অত কঠিন না স্যার, বুঝো। তরঙ্গের তিনটা গুণাবলী আছে, তরঙ্গ প্রতিফলিত হয়, প্রতিসরিত হয় এবং তরঙ্গের উপরিপাতন হয়। তো তিনটা সম্পর্কে আমি একটু বোঝানোর চেষ্টা করি আমার ভাষায়। স্যার, প্রতিফলন, শব্দের প্রতিফলনের কথা তো তোমরা আগেই শুনছো। প্রতিধ্বনি, প্রতিধ্বনি সম্পর্কে তোমাদের নিজস্ব কিছু আছে। দেখবা যে ঘরে একটা নতুন বাসায় উঠছো, সে বাসায় কোনো ফার্নিচার নাই, কোনো খালি, ওখানের মধ্যে চিৎকার করে দেখবা দেখবা একটা ইকোর মতো শোনা যায়, ঠিক আছে। বাথরুমে অনেক সময় আমরা ইকোটা শুনি, ঠিক আছে। তো বাথরুমেও কিন্তু আমরা কোনোটা গান গাইলে যেটা যেটা জিনিসটা যেভাবে শোনা যায়, একটু হালকা হালকা কিন্তু ইকো শোনা যায় ওখানের মধ্যে। বা অনেক দূর কোনো একটা পাহাড়ের মানে সামনে অনেক দূরে তোমরা দাঁড়িয়ে চিৎকার করো, তখনও কিন্তু ইকোটা শোনা যায়, হ্যাঁ। তো ইকোটা ওইখান থেকে আসতেছে। তো ইকো জিনিসটা হচ্ছে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনির ফলে আমরা শব্দের রিপিটেশন শুনতেছি, তো এটাই তো প্রতিফলন। শব্দটা গেল, বাধা পাইলো, চলে আসলো, এটাই হচ্ছে প্রতিফলন, হ্যাঁ। এইভাবে কিন্তু তরঙ্গ পাঠিয়ে, যেমন আমাকে এখানে আমি তোমাদেরকে একটা শর্টটা দিব, শর্টটা অলরেডি তোমরা এই ভিডিওটা যখন তোমরা দেখো ততক্ষণ শর্টটা তোমাদের কাছে পৌঁছে যাওয়ার কথা। সেটা হচ্ছে কি, ওই পৃথিবী থেকে লেজার রশ্মি নিক্ষেপ করে চাঁদ আর পৃথিবীর দূরত্ব নির্ণয় করা। তো রশ্মিটা একবার গেছে, চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে ফিরেও আসছে, তো এটা প্রতিফলন না? এটাও তরঙ্গের প্রতিফলন। লেজারও এক ধরনের আলোক তরঙ্গের একটা রূপ আর কি। সেটা গেল, ধাক্কা খেয়ে ফিরে এলো। তো স্টুডেন্টটা আমাকে প্রশ্ন করেছিল এরকম যে, স্যার চাঁদে গেল, চাঁদে গিয়ে বাড়ি খেয়ে ফিরে আসলো, এটা মানে কোনো অলিম্পিয়াডের প্রশ্ন। যে দেখা গেছে একটা বছর গিয়ে দেখা গেল যে গত বছরে লেজারটা গিয়ে ফেরত আসতে যে সময় লেগেছে, এই গত বছরে যে যে সময়টা লেগেছিল, এই বছর সময়টা একটু বেশি লাগছে, কিছু সময়, কিছু ন্যানো সেকেন্ড বেশি। তো তার কারণে নির্ণয় করতে বললো যে চাঁদটা নিশ্চয়ই, তার মানে চাঁদের দূরত্ব পৃথিবী থেকে বেড়ে গেছে, মানে কিছুটা দূরে সরে গেছে চাঁদ, ঠিক আছে, পৃথিবী থেকে হয়তো কোনো কারণে একটু দূরে সরে গেছে, ঠিক আছে। তো ওটা ওখান থেকে নির্ণয় করা যায় যে কতটুকু দূরে সরে গেছে। কিন্তু এখানে কিন্তু দেখো, যা গেছে একবার, আসছে একবার, তার মানে একই পথ সে দুইবার অতিক্রম করছে। অর্থাৎ উৎস থেকে শব্দটা গেল, তরঙ্গটা গেল, সেটা বাড়ি খেলো প্রতিফলকে, আবার ফিরে এলো। তাহলে এই ডিস্টেন্সটা যদি ডি হয়, শব্দ একবার গেল, শব্দ একবার ফিরে এলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব 2D হবে না? যাওয়া একবার, আসা একবার। আবার আমরা জানি শব্দ সমবেগে চলে। শব্দ কিভাবে চলে? সমবেগে চলে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, শব্দ যেহেতু সমবেগে চলে, তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমি লিখতে পারি ভিটি। কারণ সমবেগের জন্য সূত্র আমাদের নিশ্চয় জানা আছে, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব s = vt, মনে আছে? তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বকে আমি যদি s ধরে নিই, তাহলে 2d = vt, সেখান থেকে আমরা পেয়ে যাই d = vt/2, ঠিক আছে। d = vt/2, এটা হচ্ছে প্রতিধ্বনি বা শব্দের প্রতিফলন বা তরঙ্গের প্রতিফলনের জন্য এটা একটা সূত্র, এটা মনে রাখতে পারো, পরে কাজে দিবে। এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আরো একটু ডিটেলস আলোচনা করব, বা যারা জানো তারা তো জানোই। তাহলে d = vt/2। এখন এটা তরঙ্গের প্রতিফলনের
মানে তরঙ্গের প্রতিফলনের একটা তথ্য বা তরঙ্গ যে প্রতিফলিত হয় এখানের মাধ্যমে বোঝা যায়। এখন তরঙ্গের প্রতিসরণ তোমরা দেখবা স্যার পাশের রুমে কথা হচ্ছে, তোমার দরজা জানলা সব বন্ধ, কিন্তু তাও তুমি কথাটা শুনতে পাচ্ছ। তার মানে কি, এখানে মাধ্যমের এক মাধ্যম বায়বীয় মাধ্যম থেকে সেটা কঠিন মাধ্যমে ঢুকলো, কঠিন মাধ্যম থেকে আবার বাইর হয়ে এসে বায়বীয় মাধ্যমের মাধ্যমে তোমার কানে ঢুকতেছে। তাহলে এখানে কিন্তু শব্দটা প্রতিফলিত হচ্ছে, মানে কি দুইটা মাধ্যম চেঞ্জের কারণেও শব্দের তীব্রতা বা এগুলো কিছুটা কমে গেল, কিন্তু শব্দটা কিন্তু ঠিকই আসে। এটা হচ্ছে শব্দের প্রতিসরণ। তো তোমাদের ওখানে তারের একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছে, না বুঝলে কোনো সমস্যা নেই, আমার কথাটা মনে রাখো। একটা বদ্ধ ঘরে তুমি চিৎকার করতেছো, ঠিকই বাইরের যে মানুষ বাইরে কিন্তু শব্দটা শোনা যাচ্ছে, যদি সাউন্ড প্রুফ রুম না হয়। তো সাউন্ড প্রুফ রুমগুলোতে কী হয়, যেমন ধরো একটা প্রশ্ন আসে যে সিনেমা হলে ইকোটা কিভাবে, সিনেমা হল তো বিশাল রুম, ওখানে ইকোটা কেমনে মানে করা হয়, ডিক্রিজ করা হয়, যে ইকো ইকো হয় না কেন সিনেমা হলে, সেটা কেন জানো? সিনেমা হলে যে দেয়ালগুলো, ঠিক আছে, দেয়ালগুলো একটু নরম কাঠ অথবা ফোম দিয়ে বানানো হয়। তো ফোম বা নরম কাঠ বা কার্পেট এগুলো যদি কিছু থাকে, তাহলে সে কি করে, শব্দটা শুষে ফেলে, শব্দটা কি করে ফেলে, শোষণ, শব্দের শোষণ হচ্ছে এখানে বা তরঙ্গের শোষণ হচ্ছে, সেই কারণে ইকোটা হয় না ওখানে। তো ইকোটা না হওয়ার কারণে আমরা পরিষ্কার জাস্ট যেখানে মিডিয়া প্লেয়ার থেকে যে শব্দটা আসতেছে সেটাই শুনি আমরা। হ্যাঁ, কমপ্লিট। তাহলে ইকো ব্যাপারটা নিয়ে বললাম, ইকো ব্যাপারটা নিয়ে একটু কথা বললাম। এখানে প্রতিফলনও চলে আসলো, প্রতিসরণও চলে আসলো। এখন উপরিপাতন কি জিনিস? উপরিপাতন হচ্ছে কিছুটা এরকম জিনিস, ধরো একটা তরঙ্গ এভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এখান থেকে ঠিক উল্টা শক্তি সম্পন্ন আর একটা তরঙ্গ এগিয়ে আসতেছে। দেখো তারা কিন্তু মোটামুটি সিমিলার শক্তি সম্পন্ন, তারা যখন কোনো একটা জায়গায় এসে মিট করবে, ঘটনা কি করবে, ঘটনা হবে এরা যখন এই মাঝখানে কোথাও এসে মিট করবে, দেখা যাবে এখানে আর কোনো তরঙ্গ নেই। কেন? একটা তরঙ্গ আর একটা তরঙ্গকে কাটাকাটি করে দিছে, জিরো করে দিছে। একটা তরঙ্গ আর একটা তরঙ্গ কি করে দিছে, কাটাকাটি করে দিছে। ঠিক আছে, এরকম আরও এক্সপেরিমেন্ট আছে কিন্তু। টান টান করে ধরো একটা কাপড় শুকানোর দড়ি লাগানো আছে, তুমি যখন ওটাকে ধরে এভাবে টান দাও, দেখবা ওখানের মধ্যে কিছু লুপ সৃষ্টি হয়। প্রচণ্ড বেগে যখন টেনে দিবা, ভালো করে দেখবা ওখানের মধ্যে কিছু লুপ সৃষ্টি হচ্ছে, লুপ। ঠিক আছে, তো লুপগুলো কেন হচ্ছে? একটা তরঙ্গ যাচ্ছে, এটা বাড়ি খেয়ে আবার আরেকটা তরঙ্গ ফিরে আসতেছে প্রতিফলিত হয়ে, তখন একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গের ওভারল্যাপিং হয়, তার ফলে এই লুপগুলো সৃষ্টি হয়। এটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন। হ্যাঁ, তো তরঙ্গের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে বইয়ে খুব সুন্দর করে আলোচনা করছে। একটু কঠিন হলেও একটু জিনিসটা পড়ে দেখবা বা আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, আশা করি তোমাদের কাছে ইজি লাগবে। তো এগুলো হচ্ছে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। তারপর আরেকটা বৈশিষ্ট্য তো লেখাই যায়, আমি যেটা বললাম যে মাধ্যমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে শক্তি সঞ্চালিত করতেছে, কিন্তু মাধ্যমের কোনো কণার সে কি করে না, স্থানান্তর করে না। তো এগুলো হচ্ছে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। তরঙ্গ সম্পর্কে আমাদের এই কথাগুলো একটু পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এখন আসবো আমরা তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে, যে তরঙ্গের কি কি প্রকারভেদ আছে আমরা একটু এক নজরে দেখে ফেলি। তরঙ্গের দুটো প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানি। একটা হচ্ছে তরঙ্গ দুই প্রকার, এটার নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটার অনেক নাম, লম্বিক তরঙ্গ, দীঘল তরঙ্গ, অনেক নাম এটার। তো একটু দেখি কোনটা কি। হ্যাঁ, ফার্স্টে আমরা অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে জাস্ট ছোট্ট দুইটা চিত্র মনে রাখবা, একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। দুইটা চিত্র একটু কষ্ট করে মনে রাখো। আচ্ছা স্যার, আমরা যখন তরঙ্গ বলি, আমরা আমাদের সবার চোখের সামনে এই চিত্রটা বেশি ওঠে, এই পানির ঢেউ, ঢেউয়ের যে ব্যাপারটা। ঠিক আছে, তরঙ্গ মানে ওয়েভ, ঠিক আছে, সেখান থেকে জিনিসটা চলে আসাটা স্বাভাবিক, কিন্তু সব তরঙ্গ এরকম না। আর একটা তরঙ্গ আছে, যেমন এই দেখো, আমি দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে এরকম, যদিও এটা একটু বাঁকা হয়েছে, এটা সোজা হবে। এই দেখো, এটা হচ্ছে মাধ্যম, এটা একটা মাধ্যম, মাধ্যমের কণার সংকোচন প্রসারণ, আবার সংকোচন, আবার
আবার সংকোচন, আবার প্রসারণ। তো এইভাবে যে তরঙ্গটা অগ্রসর হয়, সংকোচন প্রসারণ, এটা হচ্ছে ধরো সংকোচন, এটা হচ্ছে প্রসারণ, এটা আবার সংকোচন, এটা হচ্ছে প্রসারণ। যে তরঙ্গ যাওয়ার পথে সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এই সংকোচন লক্ষ্য করো, এই জিনিসটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই গতিটার সাথে কি কোনো পোকা বা প্রাণীর গতির মনে পড়ছে জিনিসটা? এটা কি ধরনের গতি? এটা হচ্ছে কেঁচো চলার গতি। কেঁচো কিন্তু এভাবে কিছুক্ষণ নিজেকে কুচকায় ফেলে আবার টানে, কুচকায় ফেলে টানে, কুচকায় ফেলে টানে। তো এটা হচ্ছে কেঁচো চলার গতি। ঠিক আছে, তো কেঁচো যেভাবে চলে সংকুচিত করে নিজেকে, তা প্রসারিত করে, সংকুচিত করে প্রসারিত করে। তো এই ধরনের যে তরঙ্গটা অগ্রসর হয় সেটাকে বলা হয় দীঘল তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, লম্বিক তরঙ্গ। ঠিক আছে, শব্দ এভাবে প্রসারিত হয়। আমরা যে শব্দ শুনি, আমরা কেন জানি শব্দের কথা বললেই আমাদের প্রথমে এরকম একটা কিছু মনে পড়ে, কিন্তু না, শব্দ তরঙ্গ অ্যাকচুয়ালি এটা শব্দ তরঙ্গের উদাহরণ। ঠিক আছে, তো কিভাবে শব্দ অগ্রসর হয়? ধরো আমার ভোকাল কর্ড, আমি যখন কথা বলছি আমার ভোকাল কর্ড যখন কাঁপে, তো আমার থেকে, ধরো তুমি এখানে বসে আছো, আমার সামনে এখানে তুমি বসে আছো, আমার গলা থেকে স্বরটা বের হচ্ছে, আমার থেকে তোমার কান পর্যন্ত এখানে অনেকগুলো বায়ুর মাধ্যম আছে। ঠিক আছে, বায়ুর কতগুলো কি আছে, স্তর আছে, কল্পনা করি। তো আমার মুখ থেকে যখন শব্দ শক্তিটা নির্গত হচ্ছে, তখন সেটা কি বায়ুর কোনো একটা স্তরে কি ধাক্কা দিচ্ছে বা চাপ দিচ্ছে। চাপ দেওয়ার কারণে সেই বায়ুগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, সেই বায়ুটা কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হওয়ার সাথে সাথে, ঠিক আছে, সংকুচিত হওয়ার সাথে 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 এটা একটু পরেই স্থিতিস্থাপকতা গুণ শো করবে। সে এর পরের মুহূর্তে সেটা আবার কি হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাবে। এবং এই সংকোচন, এই যে চাপ দেখাওয়ার পারে সংকোচন হলো, তার ফলে প্রসারিত হলো। আবার আমরা এই রিফ্লেক্স অ্যাকশন বা স্থিতিস্থাপকতা গুণের কারণে, ঠিক আছে, বা ইলাস্টিসিটি বৈশিষ্ট্যের জন্য এই সংকোচন প্রসারণটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কোথাও গিয়ে বাধা পাচ্ছে, অথবা যতক্ষণ পর্যন্ত না গিয়ে তীব্রতাটা জিরো হয়ে যাচ্ছে, শব্দের তীব্রতাটা জিরো হয়ে যাচ্ছে। তোমার কান পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার সামনে যে বায়ুর মাধ্যমগুলো আছে এগুলো সংকুচিত প্রসারিত হতে হতে তোমার কানে ঢুকে যাবে। এবার তোমার কানের পর্দায় সেটা গিয়ে একটা আলোড়ন সৃষ্টি করবে। সেই আলোড়নটা কানের পর্দায় যে জৈব রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলোর মাধ্যমে, একটা সংকেতের মাধ্যমে তোমার মস্তিষ্কে চলে যাবে। সেখান থেকে তুমি আমার প্রত্যেকটা কথা শুনতে পাবে, মনোযোগ দিলে অবশ্যই প্রত্যেকটা কথা শুনতে পাবে। ঠিক আছে, আমি তোমার নাম ধরে ডাকছি, আমি কোনো একটা শব্দ করছি, আমি একটা গান গাইছি, এসব সব কিছু তোমার মস্তিষ্কে একটা সংকেত ক্রিয়েট করবে। কিন্তু এটা যাচ্ছে কিভাবে, সংকোচন প্রসারণের মাধ্যমে। তো শব্দ এইভাবে এই সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। তো এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে তরঙ্গ, মনোযোগ দিয়ে শুনুন, যে তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তরঙ্গ গমনের দিক। যে তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমান্তরালে, দেখো দুটো কিন্তু সমান্তরালে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আমি আবার বলছি, যে তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটু লক্ষ্য করো, মাধ্যমের কণা কাঁপাকাঁপি করতেছে এই পথে, তরঙ্গও যাচ্ছে এইদিকে, তাহলে এটা কি সমান্তরালে, এটা হচ্ছে কি সমান্তরালে, সেজন্য এটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ এটা দৈর্ঘ্য বরাবর যাচ্ছে। আর তরঙ্গ বলার কারণ কি, পানিতে তুমি একটা ঢিল মারলা, পানিতে গিয়ে পড়লো, তো পানির মধ্যে একটা ওয়েভ ক্রিয়েট হইলো। ঘটনা কি ঘটছে, পানিতে যখন কণাটা গিয়ে আঘাত করে, সেই কণাটা এখানে, এটা ধরো পানির কণা, সেটার উপর যখন একটা আঘাত আসতেছে সেটা বসে যাচ্ছে, সেটা আবার স্থিতিস্থাপকতার জন্য আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তো সে এই যে সে যে আলোড়নটা ফিল করলো, সেটা তার পাশের কণাকে দিয়ে দেয়, সেই কণাও বসে যায়, আবার উপরে উঠে আসতে চায়। এই কণা তার পাশের কণাটাকে দেয়, সেটাও বসে যেতে চায়, উঠে আসতে চায়। এই কণা পাশের কণাটা থেকে বসে যেতে চায়, উঠে আসতে চায়। তাহলে দেখো, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, আমার হাতটাকে ফলো করো। ঠিক আছে, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া। তাহলে এটা যদি আমি আঁকি, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, কিছু কি দেখতে পাচ্ছ বোর্ডে?
বোর্ডে কিন্তু একটা ওয়েভ ক্রিয়েট, আবার রাখছি আমি, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, উঠে যাওয়া বসে যাওয়া, এইখান থেকে একটা ওয়েভের মতো ক্রিয়েট হয়। অর্থাৎ মাধ্যমের কণা কাপাকাপি করতেছে উপরে নিচে, কিন্তু তরঙ্গ অগ্রসর হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তরঙ্গ অগ্রসর হচ্ছে সামনাসামনি সোজাসুজি। তাহলে তরঙ্গ অগ্রসর হওয়ার দিকের সাথে তরঙ্গ অগ্রসর হওয়ার দিক, তরঙ্গ অগ্রসর হওয়ার দিক, আর এটা হচ্ছে মাধ্যমের কণার কম্পনের দিক। এই দুটা যদি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই দুটা যদি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই তরঙ্গকে বলা হয় আর্ক তরঙ্গ। সেই তরঙ্গকে বলা হয় আর্ক তরঙ্গ অথবা আর্ক তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আবার বলছি, মাধ্যমের কণা সংকোচন প্রসারণের দিকের সাথে যে তরঙ্গ সমান্তরালে যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর মাধ্যমের কণা সংকোচন প্রসারণের দিকে যে তরঙ্গ লম্বভাবে যাচ্ছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে, সেটাকে বলা হয় আর্ক তরঙ্গ বা লম্বিত তরঙ্গ। তো তোমাদের নেক্সট দিনের বাড়ির কাজ হবে একটা, তোমরা আর্ক তরঙ্গ আর লম্বিক তরঙ্গের কিছু পার্থক্য লিখবা, ঠিক আছে? আর্ক তরঙ্গ আর লম্বিক তরঙ্গ 3টা পার্থক্য লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এটা হলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবার আমরা আজকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেটার সাথে আমাদের পরিচিত অনেক কিছু এক জায়গায় চলে আসবে, যেটার সাহায্যে। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয় যে স্যার আমরা যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করি, পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করি? আমরা নিজের উচ্চতা কেমন নির্ণয় করি? নিশ্চয়ই কিছু একটা মেপে, দড়ি দিয়ে মেপে বা স্কেল দিয়ে মেপে, তাই না? তো পাহাড়ের কি দড়ি দিয়ে মাপবা? পাহাড়কে মানে উপর থেকে একটা অনেক লম্বা দড়ি ফেলে দিবা, এভাবে মাপতে হবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এভাবে পাহাড়ের দৈর্ঘ্য মাপা যায় না, ত্রিকোণমিতির সাহায্যে মাপা যেতে পারে। একটা ওয়ে আছে যে সূর্যের অবস্থানের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, ঠিক আছে? এরকম কিছুটা এরকম একটা ওয়ে আছে যে এখানে সূর্য, ঠিক আছে, অনেক সুন্দর সূর্য আঁকছি আমি, যাই হোক, এখানে একটা কাঠি, তো কাঠির যে ছায়া পড়তেছে এবং পাহাড়ের যে ছায়া পড়তেছে, এটাকে একই ইয়েতে আনলে এই উন্নতি কোণ দিয়ে হয়তো একটা এই অনুপাত থেকে সদৃশ ইয়ের মাধ্যমে এটার এই ডিস্টেন্সটা জানা থাকলে এরকম একটা হাইটটা বের করা সম্ভব। হ্যাঁ, সদৃশ ত্রিভুজের সাহায্য অথবা ত্রিকোণমিতিও সাহায্য নেওয়া যায়। তাহলে এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। একটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনো এবং লিখো। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি পাহাড়ের পাদদেশে একটা সরল দোলক, একটি পাহাড়ের পাদদেশে একটা সরল দোলক এর দোলনকাল পাওয়া গেল 2 সেকেন্ড। পাহাড়ের পাদদেশে সরল দোলকের দোলনকাল পাওয়া গেল 2 সেকেন্ড। পাহাড়ের শীর্ষদেশে সেই সরল দোলকের দোলনকাল পাওয়া গেল 2.01 সেকেন্ড। পাহাড়টির উচ্চতা কত? পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এরকম একটা প্রশ্ন দিলে কিভাবে সলভ করবা? লেটস সি। স্যার আমরা একটা সূত্র দেখেছিলাম, T1/T2 সমান √, G2 বাই কত? G1। উল্টা ব্যস্ত আনুপাতিক ছিল, সূত্রটা আসছে এখান থেকে, T √, ঠিক আছে? এখন তো পাহাড়ের পাদদেশে কিছু বলে নাই, তো আমি ধরে নিলাম পাহাড়ের পাদদেশে জি হচ্ছে আমাদের যেটা নর্মাল জি সেটা, ঠিক আছে? তো আমি কাজ করি, যেহেতু অনুপাত বের করতে হবে, আমি স্কোয়ারটা তুলে দিই, রুটটা তুলে দিলে এখানে একটা স্কোয়ার চলে আসবে। T1² / T2² এগুলো রুটটা উঠে গেল, G2 হচ্ছে ধরে নিলাম পাহাড়ের উপরে জি কত সেটা, আর এই জিটা হলো আমাদের সেই পরিচিত জি, অর্থাৎ 9.8। আমি জি বসাই করবো ম্যাথটা। তাহলে এখানে কি আসে, এভাবে বসাই করানোর একটা কারণ আছে, ঠিক আছে? তো T1 এর মান হচ্ছে কত? 2, এটার মান কত? 2.01 সেকেন্ড। তুমি চাইলে মানটা একটুকে রেখে দিই, আমরা একটুকে থাকুক। এখন আমরা যখন অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়ালেখা করছি, যে দূরত্ব পরিবর্তনের সাথে সাথে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, সেখানে কিন্তু একটা কথা বলছিলাম, মনে করে দেখো একটু। জি এর সূত্রটা কি মনে পড়ে? Gm/r² ছিল, আর কোনো উচ্চতায় যদি স্পেশাল জি হয় তখন সেটা কি ছিল? Gm/r + h²।
দুইটারে ভাগ দাও তো কত আসে, জি2কে জি1 দিয়ে ভাগ দাও, জি2কে দিই, তাহলে যদি ভাগ দিই দেখবা, তোমরাই দেখবা একটু কষ্ট করে কাটাছেড়া করে দেখবা এরকম কিছু একটা আসতেছে। আসে না? এরকমই আসে, কিন্তু ব্যস্তানুপাতিক তো কাটাকাটি গিয়ে এটাই আসবে দেখবা। তো আমরা চাইলে এখানের মধ্যে মানটা বসাই দিতে পারি না, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন তোমাকে কিন্তু এখানে পৃথিবীর ব্যাসার্ধ বলে না, এটা এই আরটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ তোমাকে বলা নাই, তো তুমি গেস করে নাও 6.4 ইন্টু 10 কিউব কিলোমিটার, অর্থাৎ 6400 কিলোমিটার। এটা বসাই, আমাকে দেখি তোমরা জানাও এইচ এর মানটা কত আসে। এখান থেকে তোমরা এইচ এর মানটা বের করবা। কীভাবে বের করবো? অবশ্য আরেকটু ইজি করে দিই। দুনো পাশে স্কোয়ার আছে, এখন এটা চলে গেল, এটা নাই ধরো, দুনো পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা রুট হয়ে যাচ্ছে, তাহলে 2 ডিভাইড বাই 2.01 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। অনুপাতটা করে ফেলো, কি আনসার আসে দেখো, ওটাকে আর গুণন করে দাও, ওখান থেকে পক্ষান্তর টক্ষান্তর করলেও হয়ে যাবে, ঠিক আছে? অথবা এভাবে করতে পারো 2r প্লাস 2h ইজ ইকুয়াল টু 0.1 আর, সেখান থেকে 2h ইজ ইকুয়াল টু আসছে 2.01 আর মাইনাস 2r। হ্যাঁ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আসতেছে 0.01 আর কে 2 দিয়ে ভাগ, যা আসে এখানে মান বসে দেখো কত আসে, মানে বের করে ফেলা যাবে 32। আচ্ছা, বেরি করে দিই না, দেখা যাচ্ছে না। বেশি আসে না তো, 32 মিটার আসতেছে মনে হয় না, এটা হচ্ছে 10 ইনভার্স 2, এটা তাহলে 10 ছোটো 10 32 মিটার, মেবি 32 মিটার আসে। দেখো আনসারটা 32 মিটার আসে কিনা একটু চেক করে জানো, ঠিক আছে? তাহলে এই হলো আজকের বিশেষ ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার সবার কাছে, এবং আমরা এভাবেই চ্যাপ্টারগুলো কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের যে পার্থক্যগুলো লিখতে বলছিলাম, পারলে কমেন্টেই দেখাও অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গের কী কী পার্থক্য আছে, নিজেরা বের করার চেষ্টা করো, বই ঘাটাঘাটি করিও না, আর যারা পারো তারা তো পারোই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ অল।